প্রত্যেকে স্বাগত জানাচ্ছি রাজধানী টেলিভিশনে নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইনে। দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের দূষিত আইন চিহ্নিতকরণ ও আইন প্রণেতাদের করণীয় এই শিরোনামে, এবং সেখানে বলতেই হচ্ছে বাংলাদেশের দূষিত আইন কি সেটা যেমন জানবার চেষ্টা করব ব্রিট রবিনের কাছ থেকে, পাশাপাশি আইন প্রণেতা হিসেবে যারা নির্বাচিত হয়েছেন তারা কতটা সেই চিহ্নিত করতে পারবেন এবং সেই চিহ্নিত করার মধ্য দিয়ে পরবর্তীতে তারা তাদের করণীয় খুঁজে পাবেন, পুরোটাই আজকে আমরা জানবার চেষ্টা করব। ব্রিট রবিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের আয়োজনে। শুরুতেই জানতে চাওয়ার জায়গাটা হচ্ছে দূষিত আইনের কথা বলছেন, প্রায়শই আপনি বলে থাকেন যে বাংলাদেশের অনেক আইন এটা একদম দূষিত, এটার মধ্যে একদম টক্সিক। কেন বলেন আইন আবার দূষিত, মানে দূষণ ব্যাপারটা কি? বারবার বলছি আবার বলি, আমাদের যে আইনগুলো আছে এই আইনের লক্ষ্যটা কি, অবজেক্টিভটা কি, এটাকে আমাদের ক্লিয়ার হওয়া দরকার। আপনি তো এটা বলেন যে সর্বোচ্চ মানুষের সর্বোচ্চ সুখ নিশ্চিতকরণই হচ্ছে এর অবজেক্টিভ। মানুষের সর্বোচ্চ সুখ নিশ্চিতকরণ যদি আইনের লক্ষ্য হয়ে থাকে, আমাদের একটা আইন দেখান যেটা সর্বোচ্চ মানুষের সর্বোচ্চ সুখ নিশ্চিত করে। আপনি ব্যবসা করবেন, আপনি পরিবারে শান্তিতে থাকবেন, প্রত্যেকটা জায়গায় যাতে আপনার সেই শান্তিটা নষ্ট হয় সেটার জন্য কিন্তু পর্যাপ্ত আইন আছে। আইন করা আছে যে আপনি যদি বিশ্বাস ভঙ্গ করেন তাহলে 406 তাকে আপনি অভিযুক্ত করতে পারবেন, এটা নন বেলেবল সেকশন। তা আপনি তাকে নিয়ে মামলা করলে তাকে নিয়ে আপনি জেলে রেখে দিলেন। এবং সেখানে গতকালকেই একটা কোর্টে আমার সরাসরি, আমি যেহেতু এটা কোর্ট অবমাননা হয়ে যায় তারপরে আমি রেফারেন্স দিয়ে বলি যে 2,10,000 টাকার লোন নিয়েছে তার এক ভাই, সেই ভাইয়ের জন্য আরেক ভাইকে ধরে নিয়ে আসছে। ধরে নিয়ে এসে সে তার জামিন শুনানিতে ম্যাজিস্ট্রেট বলতেছে টাকা দিবেন না জেলে যাবেন। সে বলছে আমি তো টাকা নেই নাই, অনুপস্থিতিতে তার ভাইকে ধরে নিয়ে এসেছে। আচ্ছা, ম্যাজিস্ট্রেট বলছে টাকা দিবেন না জেলে যাবেন। আপনি তো বলছে আমি নিজে থেকেই 50,000 টাকা অলরেডি দিয়েছি। তো বলা যায় তখন আইনজীবী বলতেছে যে আদালত, মাননীয় আদালত, উনি তো টাকা দেন নাই, উনি টাকা নেনও নাই, ওনার সাথে ওনার কোনো পরিচয়ই নাই। কিন্তু এখানে বিশ্বাস ভঙ্গের কি হইলো আমি সেটাও জানি না। তো এই যে আইনের প্যাচ, তাকে নিয়ে আপনি জেলে রাখছেন, সে বলছে যে আপনি যদি টাকা না নিয়ে থাকেন তাহলে টাকা উনি আপনাকে দিলেন কেন, 50,000 টাকা আপনি দিয়েছেন কেন? সে বলছে আমি ব্যবসা করি, আমার একদিন যদি ব্যবসা বন্ধ থাকে আমার 5 কোটি টাকা 10 লাখ টাকা লস হয়। তো আমি যদি ঝামেলা মুক্ত হওয়ার জন্য যদি আমি টাকা দিয়ে থাকি সেটাও কি আমার অপরাধ? সে এটা নিয়ে বিতর্ক হচ্ছে। অর্থাৎ প্রত্যেকটা জায়গাতেই দূষিত আইন শুধু না, দূষিত প্রয়োগও আছে। আচ্ছা, সেই জায়গাটাতে কিন্তু জবাবদিহিতা নাই। আইনটা তো জবাবদিহিতার মধ্যে আনতে হবে, ওইটাও একটা আইন। প্রত্যেকটা কাজের একটা রেসপন্সিবিলিটি আছে, অ্যাকাউন্টেবিলিটি আছে, লায়াবিলিটি আছে। এই জন্য আমি দূষিত আইনের দূষিত প্রয়োগের কথা এই জন্য বলছি। আইন করার সময় উদ্দেশ্যটাই থাকে যে আমি যে কোনো মূল্যে আপনাকে আমি শাস্তি দেব। এখন যে সমস্ত ক্ষুদ্র ছোট ছোট বিষয়গুলো, আপনি একটা রুটি চুরি করেছেন, আপনি ধরা পড়েছেন, আপনি স্বীকারও করেছেন, তাহলে আপনার চোরের অপরাধে তো আপনার শাস্তি হবে। সেই শাস্তি, আপনি বাংলাদেশ ব্যাংক লুট করেছেন, আপনার শাস্তি আর এই শাস্তি এক, চুরির শাস্তি এক। এখানে যারা ব্যাংক লুট করেছে তারা কিন্তু কেউ জেলে নাই, যে রুটি চুরি করেছে সে কিন্তু জেলে আছে। আমাকে এখানে বোঝান যে এটা কি দূষিত আইন না এটা বিশুদ্ধ আইন? যে আইন রুটির মতো একটা মৌলিক অধিকার, জীবন বাঁচার জন্য যে চুরি করলো তাকে আপনি নিয়ে জেলে রাখছেন, আর বিলিয়ন ডলার চুরি করে যারা দেশ থেকে পাচার করলো সে কিন্তু জেলে নাই। সেটা কি দূষিত আইন না দূষিত প্রয়োগ? এটা যদি একটু পার্থক্য করি। এখানে দুইটাই আছে, দূষিত আইন আছে, দূষিত প্রয়োগও আছে। আচ্ছা, এখানে প্রয়োগটা হচ্ছে আইন তো জানার বিষয়, আইন মানারও বিষয়। প্রথম হচ্ছে যে এইটা প্রয়োগ যারা করেন পুরো জায়গাটাতে তাদেরকে ডিসক্লেমার দেওয়া আছে। একজন পুলিশ, উনি আপনাকে ধরলেন,
আমি বললাম যে কেন ধরলেন, বলে যা বলার আপনি কোর্টে বলবেন, পুলিশের কাছেও আপনি বলতে পারবেন না, কোনো প্রসিকিউশন সিস্টেম নাই। আপনি যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির কথা চিন্তা করেন যে আপনি অভিযুক্ত হইলে সেই অভিযুক্ত সমস্ত এভিডেন্স সহ, উইটনেস স্টেটমেন্ট সহ, এভিডেন্স সহ আপনি প্রসিকিউশন টিমকে দিবেন। প্রসিকিউশন টিম যাচাই বাছাই করে তারা সিদ্ধান্ত নেবে যে এটা আমলযোগ্য কি আমলযোগ্য না। তো এই ধরনের কোনো বিষয় এখানে কিন্তু নাই, মানে আমার যে আইন কিছু নাই আর যেটা আছে সেটা দূষিত, কারণ ওইটা দিয়ে তো আমার পারপাস সার্ভ হচ্ছে না, জনগণের পারপাস কোনো সার্ভ হচ্ছে না। আমার তো মিনিমাম, আপনি জানেন যে আমরা কোনো না কোনোভাবে এই আইনের বেড়াজালে আড়ষ্ট, জি, আমরা বিপন্ন, আমরা বিধ্বস্ত, কারণ এখানে লক্ষ লক্ষ মানুষ আইন ভঙ্গ করছে, আবার কিছু মানুষ আইন মানতে গিয়ে বিপদে পড়ছে। এইটা পর্যাপ্ত পরিমাণ গবেষণা করে এই জায়গাটাতে আমাদের সলিউশন বের করতে হবে, এর কোনো বিকল্প নাই। প্রতিটা পর্বে আপনাকে আমার একটা একেবারে কমন একটা কোয়েশ্চেন করতে হয়, সেটা হচ্ছে যে তাহলে এই যে দূষিত আইন, এই দূষিত আইনগুলো মানে এখানে কেন বলছেন যে এই দূষিত আইন বা দূষিত প্রয়োগ, এই আইনও তো আইন প্রণেতারা বানাবেন এবং আইনগুলো বা দূষণমুক্ত করবেন তারা করবেন, সাধারণ যে দর্শক রয়েছেন তারা তো পারবেন না। তাহলে এই যে প্ল্যাটফর্ম, এখানে বলে উপকারিতা কি কতটুকু মিলবে? না, চেষ্টা তো আমরা বিভিন্নভাবে, কারণ দেশটা তো আমাদের জি। সন্তানের মতো, এটা তো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে যেতে হবে। এটার জন্য তো আমাকে কোনো না কোনো জায়গা থেকে শুরু করতে হবে। আমি আমার জায়গা থেকে, আমি নিজে একজন আইনজীবী, আমার জায়গা থেকে পর্যাপ্ত চেষ্টা করেও কিন্তু আমি সামান্যতম ভীত নাড়াতে পারছি না। আইস ব্রেকিং একটা ওয়ার্কিং, এটা এতটাই কঠিন যে ব্যুরোক্রেসি যেভাবে ডেভেলপ করেছে, প্রত্যেকটা জায়গাতে তারা নিজের হাতে যখন আইন লেখে, সেই আইনটা সংসদে যায়, হাত উঠায়, আইন পাশ হয়। আইনগুলোতে জনগণকে তাদের মুখাপেক্ষী করা হয়, যেখানে জনগণের মুখাপেক্ষী হবে তারা। একেবারে উল্টো, যে কোনো, আপনি ব্যবসা করতে যাবেন, সরকারি প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তার মুখাপেক্ষী করা হয়েছে যাতে তারা নির্বিঘ্নে, নিশ্চিন্তে, কোনো রকম বাধাবিঘ্ন ছাড়াই পর্যাপ্ত পরিমাণ ঘুষ নিতে পারে, এবং যারা সৎ ব্যবসায়ী তাদেরকে ব্যবসা থেকে নিশ্চিহ্ন করে দিতে পারে। সমস্ত ক্ষমতা রাখা হয়েছে ব্যুরোক্রেটদের হাতে। এগুলো নিয়ে যখন টু দ্য পয়েন্ট আমার সাথে কেউ কথা বলবে, তখন আমি আই উইল বি দেয়ার। এদেশের সাধারণ মানুষ, তাদের মধ্যে সবার মধ্যে যদি আপনি ছড়িয়ে দিতে পারেন, ভাবনাটায় সম্পৃক্ত করতে পারেন, তাহলে সেই কাজটা এগোবে, আপনি এরকম ভাবছেন? হ্যাঁ, ঠিক তাই। আমার প্রত্যাশা জায়গাটা এখানেই, যে অনেক মানুষ ভুক্তভোগী, ভীষণ রকমভাবে সাফার করছে, তারা বিধ্বস্ত, বিপন্ন এ ধরনের আইনের বেড়াজালে পড়ে, এবং তারা নিজেরাও জানে না যে সত্যিকার অর্থে কোন জায়গাটাতে সমস্যা। আমি বারবার আপনাকে বলেছি যে ইংল্যান্ডের রয়্যাল ইনস্টিটিউটে যখন একজন রুগী ভর্তি হয়, তার কোনো রোগ পাওয়া যাচ্ছে না। সমস্ত স্ক্যান ট্যান করে দেখা গেল যে তার একটা গ্লুটিনের একটা প্রবলেম হচ্ছে পায়ের গোড়ালির নিচে, সেটার কারণে তার রক্ত চলাচল বাধাগ্রস্ত হচ্ছে এবং ধীরে ধীরে শীর্ণ হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে সে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না, একেবারে মৃত্যুর পথযাত্রী। এই সময় এই জায়গাটা যখন আবিষ্কার হইল যে হ্যাঁ, সম্ভবত এইটার কারণে ওনার মৃত্যু পথযাত্রী, উনি মারা যাবে, আশ্চর্য ব্যাপার হচ্ছে যে ওই গ্লুটিন অপসারণ করার সাথে সাথে রক্ত চলাচল স্বাভাবিক এবং মুহূর্তের মধ্যে উনি দাঁড়িয়ে গেলেন একটা সুস্থ মানুষ। আইনের ব্যাপারটা এরকমই, প্রত্যেকটা জায়গাতে আইনের দেখবেন সংবিধানের মধ্যে একটা গ্লুটিন আছে, একটা বিষ আছে। ওখানে বলা আছে, খুব চমৎকার ভাষায় বলা আছে যে প্রজাতন্ত্রের প্রত্যেকটা কর্মচারী, কর্মকর্তা জনগণের সেবায় নিয়োজিত থাকবেন, এটা বলে নাই, নিয়োজিত থাকবার চেষ্টা করবেন। এই চেষ্টা হচ্ছে বিষ, ওই যে গ্লুটিন, যেটা তাকে বাধ্য করে নাই। এটা কি তাহলে জেনে বুঝিয়ে চেষ্টা শব্দটা রাখা হয়েছে গ্লুটিন হিসাবে? জেনে বুঝে ডাকুক আর যাই করুক, আমি যেহেতু বিষটা আবিষ্কার করেছি, আমি তো বিষটা অপসারণ করবো। আমাকে তো বাঁচাইতে হবে, বাংলাদেশকে তো বাঁচাইতে হবে, আমাদের মানুষকে বাঁচাইতে হবে। যখন আইনের কোনো খসড়া সংসদে যায়,
এটা কিন্তু পত্রপত্রিকায় অনেকভাবে আমরা জানতে পারি, কিন্তু আমরা দেখি না। এখন আমাদের দেখতে হবে, আমরা না দেখে আমরা এই জিনিসটা নিঃসন্দেহে সেটা কিভাবে আমরা দেখব এবং সেই দূষিত আইনকে কি করে বিশুদ্ধ করবার ক্ষেত্রে আমাদের ভূমিকা রাখবো সেটাই জানবার চেষ্টা করব বিরতি থেকে ফিরে এসে। দর্শক, আপনারা যারা রয়েছেন রাজধানী টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্রিট রবিন এক্সপ্লেইন দেখছেন, আমরা ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও ফিরে আসবো বাকি আলোচনায়, সাথে থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি ব্রিট রবিন এক্সপ্লেইনের আজকের আয়োজনে। আজ আমরা কথা বলছি দূষিত আইন চিহ্নিতকরণ এবং আইন প্রণেতাদের করণীয় এই শিরোনামে। ব্রিট রবিন, আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। এবং আপনি যে ব্যাখ্যাটা তুলে ধরলেন এতক্ষণ, সেখান থেকে প্রশ্নটা আমি রেখেছিলাম যে দেশের সাধারণ মানুষ যারা, তারা এই যে দূষিত আইন যে চিহ্নিতকরণ, সেটা যদি কোনোভাবে চিহ্নিত করতেও পারেন, সেটা নিয়ে আসলে কী ধরনের ভূমিকা রাখতে পারবেন বিশুদ্ধকরণে? সম্পত্তি হস্তান্তর আইন, রেজিস্ট্রেশন আইন, পেনাল কোড, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, প্রত্যেকটাকে নতুন করে সাজাতে হবে। কমন ল অর্থাৎ আমাদের দেশের যে কোর্ট কাচারি, এই জায়গাটাতে যাতে সক্ষম, জি, কেপাবল, যারা বিচার করতে সক্ষম, তাদের যাচাই বাছাই করে নিয়োগ দিয়ে তাদের কাছে আমরা যদি কিছুটা কমন ল বেস করে নিতে পারি, সেই জায়গাটাতেও কিন্তু আপনার অনেকটা ন্যায়পরতা নিশ্চিত করা সম্ভব হয়। এই কারণেই সুনির্দিষ্ট লিখিত কোনো আইন কিন্তু ইংল্যান্ডে রাখা হয়নি। অর্থাৎ আপনি লিখলেন, এত বড় বড় বই লিখে, যেমন আপনি রেজিস্ট্রেশনের বিধান রেখেছেন, খুব ভালো, রেজিস্ট্রেশন করা খুব ভালো জিনিস। রেজিস্ট্রেশনের বিধানে আমি আপনাকে সংসদ ভবন লিখে দেব, কিন্তু সেই জায়গাটাতে রেজিস্ট্রারের কোনো দায়িত্ব নাই। প্রত্যেকটা সেক্টরে পুলিশ একজনকে ধরে নিয়ে যাচ্ছে, তার কোনো দায়িত্ব নাই। বাংলাদেশে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারী ডিসক্লেমার নিয়ে আছে, ইনডেমনিটি নিয়ে আছে। ইনডেমনিটি তো বুঝছেন? জি জি। আপনি প্রথম ইনডেমনিটি আপনি দেখেছেন যে শেখ মুজিবুর রহমান মারা যাওয়ার পরে ওনার বিচার করা যাবে না, ওইটাই আমরা জানি। কিন্তু প্রত্যেকটা সরকারি কর্মচারী যত অপরাধী করুক, এবং তাদের প্রত্যেকটা কর্মচারী কর্মকর্তাকে এমনভাবে ট্রেন করা হয় শুধুমাত্র আপনাকে ডিস্টার্ব করার জন্য। আপনি একটা কাজ করবেন, একটা ফাইল করবেন, সব জায়গাটাতে আপনার মানে যত ধরনের প্যাচ আছে তারা দিচ্ছে, শাব্দিক ব্যবহারিক, তারা যদি মোটামুটি শিক্ষিত, কিন্তু কোথাও কিন্তু তাদেরকে রেজুলেশনের কথা বলা হয়নি, সমাধানের কথা কিন্তু বলা হয়নি। ব্যক্তিগত উদ্যোগে বিরক্ত করবার শিক্ষাটাকে আমরা আসলে ব্রিটিশ আমল থেকে পেয়েছি কিনা সেটা তো অবশ্যই পেয়েছি, কারণ দূষিত আইনের প্রভাবে পড়েছে তারা। ব্যক্তিগত উদ্যোগে বাংলাদেশের বেশ কিছু অফিসাররা হয়তো বিবেক থেকে কিছু কাজ করে যখন দেখে তারা বিপদে পড়ে যাচ্ছে, তখন সবাই সাবধান হয়ে যায়, ভালো কাজ করে তুমি বিপদে পড়ে যাবে। তখন আপনি চিন্তা করতে পারেন, গত 54 বছরে বাংলাদেশে একটা খনিজ বিজ্ঞানী আবিষ্কার হয় নাই, আপনি খুঁজে পাবেন না। কেন হয় নাই? আইন করে বন্ধ করে রাখা হয়েছে যে আমাদের দেশে যারা খনিজ বিজ্ঞানী আছেন, ওরা সর্বোচ্চ আলু পর্যন্ত যেতে পারবে মাটির নিচে। আলু তো 1 মিটারের নিচেই, 1 মিটারও যেতে হয় না, 1 ফিট পরেই পাওয়া যায়। এই পর্যন্ত তাদের ক্ষমতা, সব কিছুতেই মুখাপেক্ষী। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের হাতে এত বেশি ক্ষমতা রাখা হয়েছে, সব জায়গায় দেখবেন সন্তুষ্টি। আপনি বোধহয় এটা জেনে থাকতে পারেন যে কোর্ট থেকে বেরিয়ে সবাই বলে যে মাননীয় আদালত, মহামান্য আদালত, উনি সন্তুষ্ট হয়ে, একটা ম্যাজিস্ট্রেট সন্তুষ্ট হয়ে অমুককে ফাঁসি দিয়েছেন, সন্তুষ্ট হয়ে উনি এই কাজটা করেছেন। কেউ কিন্তু বলে না যে উনি সাক্ষ্য প্রমাণ আইন এগুলো দেখে একটা সঠিক বিচার করেছেন। তারা এই কাজটা করতে পারছে, দায়িত্বশীল করা হচ্ছে না তাদেরকে যে তুমি যদি। এবং এই যে প্রত্যেকটা বিচার, আমরা লর্ড ডেনিংয়ের, তারপরে ওই সময় বিলিংহ্যাম, আরও বড় বড় যারা জাস্টিস ছিলেন, তাদের সমস্ত রায়, তাদের এগুলো আমরা গবেষণা করি। আজকে আপনি একটা ম্যাজিস্ট্রেট কোর্ট হোক, জাজ কোর্ট হোক, হাইকোর্ট হোক, সুপ্রিম কোর্ট হোক, কোনো একটা রায়কে আপনি বিশ্লেষণ করতে পারেন? আমি এখানে আরেকটু শুনতে চাই, আদালত নিয়ে প্রশ্ন তোলা, সেটা আদালত অবমাননার শামিল, মানে এইটা আসলে কি ধরনের যদি বলি ব্যবস্থা? এটা যে দূষিত আইনের প্রভাব, এটাও একটা দূষিত আইন। আদালত অবমাননা আসলে কি? এই আদালতটা তো আমাদের জন্য, জনগণের জন্য। জি।
আমার শান্তির জন্য, আমার সুখের জন্য, আমার নিরাপত্তার জন্য, তাই না? সেটা যদি তাদের কারণেই বিঘ্নিত হয়, আমি কেন বলতে পারবো না? তার বিচারে যদি চুলচেরা বিশ্লেষণ আমি করতে না পারি, তাহলে আমি এটা সংশোধন কিভাবে করবো? প্রত্যেকটা বিচারের একটা চুলচেরা বিশ্লেষণ থাকা দরকার, মূল্যায়ন থাকা দরকার, এবং সেই ভিত্তিতে তাদের পদোন্নতি নিশ্চিত করা উচিত। কোনো ধরনের বিচার বিশ্লেষণ করতে গেলে তার বিরুদ্ধেই তো মামলা হয়ে যায়, না, তাকে ওই আইনের মামলা যে মারপ্যাচে হয়, জড়াতে আমি হয়। তো বিষাক্ত আইনটা সেখানেই বলছি। জি, এই যে মামলা হয়, এটি তো বিষাক্ত আইন, এটা বিষাক্ত আইন না? যার কারণে ধরেন খায়রুল হক, উনি একটা চিফ জাস্টিস ছিলেন, উনি তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে একটা অনেক বড় ঘটনা ঘটিয়েছেন। তো উনার রায় 15 মাস পরে আসছে, আমরা কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত অনেকেই পাইনি, গবেষণা করতে পারি না। এত বড় বড় রায়গুলোকে আমরা রিসার্চ করতে পারি না। আমাদের লয়ের জন্য আলাদা কোনো রিসার্চ কোনো ইনস্টিটিউট নাই। একটা ল কমিশন আছে, আমি নিজে 3-4টা রূপরেখা নিয়ে ওখানে গিয়েছি, এর বাইরে বাংলাদেশে আর কেউ কখনো যায় নাই। আপনার সামনে মনে একবার কথা বললাম ল কমিশনের চেয়ারম্যানের সাথে, উনি আসতে চেয়েছিলেন, নাই। আইন প্রণেতা, যেটা নিয়ে আপনি জানেন যে অনেকটা ওয়ান ম্যান আর্মির মতো, আমি ব্রিট রবিন 10Qতে 10টা প্রশ্ন ঠিক করে দিয়েছিলাম নির্বাচনের আগে, যাতে আমরা দক্ষ, যোগ্য, সক্ষম আইন প্রণেতা পাই, যাদের মাধ্যমে এই দূষিত আইনগুলোকে আমরা বিশুদ্ধ করতে পারি। পেয়েছেন? কিছু তো পেয়েছি, সেটা সংখ্যায় কম হোক আর যাই হোক, সংখ্যায় কম, বাট পেয়েছি। কিন্তু আমার প্রত্যাশা ছিল আসলে পাহাড় সম। আমি পেয়েছি ধরেন একটা সমুদ্রের পানি সম প্রত্যাশা নিয়ে 1 গ্লাস পানি পেয়েছি। এইটা দিয়ে আমার যথেষ্ট তৃষ্ণা মেটানোর জন্য ঠিক আছে। কিন্তু আইন প্রণেতা তারাই একমাত্র বাংলাদেশে মানুষকে স্বস্তি দিতে পারে। এই দূষিত আইনগুলোকে চিহ্নিত করতে হবে যে কেন এই সমস্যাটা হচ্ছে, কেন আমার জনগণ সাফার করছে, কেন লক্ষ লক্ষ মামলা স্তূপ জমে যাচ্ছে, কেন মানুষ ন্যায় বিচার পাচ্ছে না। এই কেন 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 এই প্রশ্নের উত্তর বের করতে হবে, এটার জন্য রিসার্চ টিম গঠন করতে হবে। এটা কি ভাবেন, নাকি সেখানেও আমিত্ব এসে দাঁড়ায় যে জনগণ সাফার করলে করুক, আমি কেন করতে যাব, উল্টো কেনটা আসে কিনা? না, জনগণ রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিক জনগণ, এটা নিয়েই তো আমার সারা জীবন স্লোগান ছিল। আমি আমার মালিকানা আমি আমার মতো করে প্রতিষ্ঠা করতে চাই। এখানে আইন প্রণেতা আমাদের অংশ, তাদেরকে আমরা বিচ্ছিন্ন বা বিক্ষিপ্ত ভাবতে চাই না। সুতরাং তাদের যে দায় দায়িত্বগুলো রয়েছে, সেই দায়িত্বগুলো যাতে তারা পালন করে, সেটার জন্য আমি প্রেশার হিসাবে আমরা মূলত এই যে প্রোগ্রামগুলো করছি, প্রেশার দেওয়ার জন্য যে জনগণ কিন্তু অ্যালার্ট আছে, এই কাজগুলো তাদের করে দাও। মানে যার পা নাই তাকে দিয়ে আমরা ফুটবল খেলাই, যার হাত নাই তাকে আমরা ভলিবল মাঠে আমরা ডাউন দিতে নামাই। ডাউন দিতে অনেক শক্তি লাগে, লাফ দিয়ে উঠতে হয়, তারপরে মারতে হয়। দেখা যাচ্ছে যে লোকটা ডাউন দেবে, আমাকে জেতাবে, ওর হাতই নেই। এই সমস্যাটা তো আমাদের আছে। এখন এত এত সমস্যার ভিড়েও আমরা তো থেমে থাকতে পারি না। এ কারণে আমাদেরকে তো এটা তো বাসযোগ্য করতে হবে। এখানে তো কোনো অল্টারনেটিভ কিছু নাই যে না আমরা এটা ছেড়ে দিলাম। এই ছেড়ে দিতে দিতে আর কত 54 বছর আরও ছেড়ে দিবেন, কত সময় দিবেন আর? এই জন্য জনগণ যদি মিনিমাম সচেতন হয় এবং প্রেশার তৈরি করে, অবশ্যই আমরা একদিন এই যে দূষিত আইনের কথা বলছি এটা বিশুদ্ধ হবে। এই দূষিত আইনটা যদি আপনি জনগণের উপর বলেন, যে জনগণ যদি সচেতন হয়, জনগণ কিভাবে সচেতন হবে? আমরা কম বেশি সবাই নানান ধরনের সেই যদি বলি যে দূষিত আইনের দূষিত প্রয়োগে প্রতি মুহূর্তে বিপন্ন বিধ্বস্ত হয়ে বসে আছি, কিন্তু আমি কি করে চিহ্নিত করে সেটা আমি বলতে পারবো যে এই আইনটার পরিবর্তন দরকার? আমি অনেকগুলো আইন নাই জানি, যে কোনো একটা আইন যেটার দ্বারা আমি বিপন্ন হয়েছি, আমি প্রতি মুহূর্তে একদম পিষ্ট হয়েছি, সেরকম আইন আমি চিহ্নিত করে কি করে সেটা আমি কাজে লাগাতে পারবো বা চিহ্নিতকরণের কাজে লাগাতে পারবো, আমি এটা জানতে চাচ্ছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং দারুণ একটা প্রশ্ন এটা। আমি একেবারেই এই আইনগুলো চিহ্নিত করে, আমি নিজে আমার যে রিসার্চ টিম আছে সেই রিসার্চ টিম দিয়ে আমি চিহ্নিত করে এবং এইটা বিশুদ্ধ করার যে রূপরেখা সেটা আমি করেছি। আমি ধীরে ধীরে, যেহেতু এখন অল্প সময়ে অন এয়ারে এত কিছু আলোচনায় আনা যায় না,
তারপরেও মোটা দাগে বলছি সংবিধানের কিছু কিছু জায়গা, যেমন রেল সিস্টেমের কথা বলছি, রেসপন্সিবল, অ্যাকাউন্টেবল এবং লায়াবল, এই রেল সিস্টেম মাস্ট বি ইন্ট্রোডিউসড। এইটা ইন্ট্রোডিউস করতে হবে সাংবিধানিকভাবে। যদি ইন্ট্রোডিউসড হয়ে যায় তখন প্রত্যেকটা সরকারি কর্মচারী, কর্মকর্তা, শুধু তাই না, বেসরকারি অন্যান্য যারা আছে তারা প্রত্যেকে দায়িত্বশীল হবে। দায়িত্বশীল না হলে আমাদের অল্টারনেটিভ বেছে নিতে হবে। অর্থাৎ যিনি দায়িত্বশীল না, তাকে আমার ওই দায়িত্বে রাখার কোনো দরকার নেই। আপনাকে দায়িত্বশীল হয়ে আপনাকে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, এবং যখন সেটা পারবেন না আপনি ওই জায়গাটা দয়া করে ছেড়ে দেন, অন্য কাউকে দিয়ে দেন। সে দায়িত্ব নিয়ে সে কাজটা করবে, অধীর আগ্রহে সে অপেক্ষা করছে আমার আপনার সেবা দেওয়ার জন্য। কথাগুলো আসলে বাস্তবের সাথে কতটা মেলানো সম্ভব বাংলাদেশের প্রেক্ষাপটে, সেটাও একটা বড় প্রশ্ন আপনি যেটা বললেন। কারণ শুনতে ভালো লাগে, স্বপ্ন দেখতে ভালো লাগে, কিন্তু স্বপ্নের পথে হাঁটতে গেলে কতটা হোঁচট খেতে হবে সেটা ভেবে পথ এগোনোটা অনেক বেশি মুশকিল। এটা তো মানে জাস্ট ম্যাটার অফ ওয়ান ডে, জাস্ট ম্যাটার অফ ওয়ান ডে। এটা রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে এখনই এটা এই প্রজ্ঞাপন দিলেই তো হয়ে যায়। এটা আমরা যারা আইনের ছাত্র তারা তো আমরা জানি যেটা একটা জাস্ট লাইন চেঞ্জ করে প্রজ্ঞাপন জারি করলেই হয়ে গেল। দায়িত্বশীল করতে তো কোনো অসুবিধা নাই। শুধু এই ক্ষেত্রে না, প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীদের অ্যাকশন ইন অ্যাকশন এর কথা আছে। কাজ না করাও একটা অপরাধ। আপনি দেখেন যত ভাইটাল, যত গুরুত্বপূর্ণ বিষয় হোক, সেটা যদি কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী না করেন, সেটার জন্য কোনো শাস্তি নাই, দায়িত্ব নাই। এই যে দায়িত্ব নেই, তাদের দায়িত্বটা শুধুমাত্র তাদের রুলস অফ বিজনেসে আছে, যাতে তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছে তাদেরকে মান্য করা, এটার মধ্যে তারা সীমাবদ্ধ রেখেছে সব। জনগণকে সার্ভিস দেওয়া, সেবা প্রদান করার ক্ষেত্রে যদি তারা অপারগ হয়, সেই ক্ষেত্রে তার কি হবে সুনির্দিষ্টভাবে কিন্তু সেটা কোথাও নির্দিষ্ট নাই। যদি আইনজীবীদের কথা বলি, আইনজীবীরা তো আগে তুলে ধরবেন। আমি নাও জানতে পারি, আমি আইন বিশেষজ্ঞ না হতে পারি, আইনে বিজ্ঞানী না হতে পারি, কিন্তু আপনারা যারা কাজ করছেন তারা কি সেই গবেষণাটা করে পর্যাপ্তভাবে তুলে ধরেছেন? আপনারা তুলে ধরলেও তো আমাদের চোখ খুলবে। হ্যাঁ, যেমন আমাদের একটা দায়িত্ব আছে, আমরা একটা সিটিজেন চার্টার নিয়ে কাজ করছি। আমাদের সত্যিকার অর্থে আমাদের যা প্রাপ্য আমরা সেটা পাচ্ছি কিনা, জনগণ সরকারের কাছ থেকে যে ধরনের সেবা প্রত্যাশা করে সেটার একটা লিস্ট করে এটার আমরা একটা মান নিয়ন্ত্রণের জন্য এই সিস্টেমটা একটা ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকটা মানুষ, অর্থাৎ আমার যেটা পাওয়া উচিত সেটা আমি পাচ্ছি কিনা, এবং সেটা আসলে না পাইলে কি করতে হবে, এটা তো একটা ব্যাপক বিষয়। এই পুরো প্রযুক্তি নির্ভর এই যুগে আমরা একটা ওয়েবসাইট ডেভেলপ করে আমরা এই সিটিজেন চার্টারটা করে তখন প্রত্যেকটা মানুষ ওখানে তার অভিমতটা ব্যক্ত করতে পারবে যে তার প্রাপ্যতা নিশ্চিতের জন্য সে আসলে কি এক্সপেক্ট করে। আর যিনি দায়িত্ববান, যার দায়িত্বশীল, যিনি দায়িত্ব নিয়ে সেবাটা দিবেন, উনি যদি না করেন তার অল্টারনেটিভ যেন সেই দায়িত্বটা পালন করেন, আর যদি না করেন সাথে সাথে যেন আমরা সেই বিষয়টা সামনে নিয়ে আসতে পারি। ধীরে 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 দেখবেন যে খুব অল্প সময়ের মধ্যেই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মতো আমাদের দেশের প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা কর্মচারী দায়িত্ববান হয়ে গেছে। সেটা তো করবেন, কিন্তু আপনি তো বলছেন যে সাধারণ মানুষকে সম্পৃক্ত করা, তার অধিকারটা তো আসলে পেতে হলে তাকে আগে বুঝতে হবে। সেইটা বুঝাবার ক্ষেত্রে এক ধরনের ভূমিকা রাখছে ব্রিট রবিন এক্সপ্লেইন। কিন্তু আইনজীবীরা তারা যে মানে একাট্টা হতে পারেনি এখনো, তাদের মধ্যে এত আলাদা এত কিছু, তারা এই দূষিত আইনগুলো চিহ্নিত করবার ক্ষেত্রে এক জায়গায় দাঁড়াতে পারেনি, সেটার কি হবে? আমি বারবার বলেছি যে রাষ্ট্রের মধ্যে রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতিযোগিতা চলছে বাংলাদেশে। এটা আমি খুব আশা করেছিলাম যে আইনজীবীদের একটা সংগঠন থাকুক। আমাদের এখানে একটা বার অ্যাসোসিয়েশন আছে, বার কাউন্সিল আছে, আমাদের লয়ারদের অভিভাবক হিসাবে ওনারা আছেন, কিন্তু এটা এখন একটা দলীয় সংগঠনের রূপ নিয়েছে। এখানে যারা ধরেন পার্টি, আমরা যেটা বলি জাতীয় পার্টি, বিএনপি, আওয়ামী লীগ, এরা এসে, অর্থাৎ এটা একটা দলীয় সংগঠন, এটা কোনো আইনজীবীদের সংগঠন না। এটা যদি কেউ ধারণা করে থাকে তাহলে মারাত্মক ভুল করবে সে। এখানে বাংলাদেশে কোথাও
আইনজীবীদের কোনো সংগঠন নেই। তো এইটা একটা আমাদের ব্যর্থতা। আমাদের জন্য আসলে একটা সংগঠন দরকার, আমাদের জন্য একটা ইউনিক বডি দরকার, যেটা সত্যিকার অর্থে আইনজীবীদের জন্য কাজ করবে। এবং প্রত্যেকটা জায়গাতেই তাই। এই জায়গাটা আইন করে, এটা একটা দূষিত আইন। কেন একজন আইনজীবীদের সংগঠনের নেতা আইনজীবী উনি থাকবেন, এটা খুব ভালো। কেন উনি দলের লেজুর ভিত্তি করবেন? ওখানে কেন দলের স্লোগান দিবেন? লজ্জার ব্যাপার কিন্তু এটা। প্রথম হলো যে আমার বাংলাদেশে একটা বার আপনার স্বাধীন বার বলতে পারবেন না যেটা যে এটা আইনজীবীদের সংগঠন। এটা এখন ধরেন আগে আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ দখল করে রাখছে, এখন বিএনপি আসছে, বিএনপি দখল করে রাখছে। আইনজীবীদের সংগঠন কোথায়? আইনজীবীদের সংগঠন থাকলে তারা হয়তো এই বিষয়গুলো সামনে নিয়ে আসতে পারে। তাহলে সেখানেও আসলে আমাদের প্রত্যাশা পূরণ হয়নি। প্রত্যাশা পূরণে হতে হবে, অনেক দূর হাঁটতে হবে আমাদেরকে এবং ধৈর্য সহকারে। সেটা আজকের আয়োজন এখানেই শেষ করছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ব্রিট রবিন আপনাকে। দর্শক, শেষ করবার আগে একটা কথা বলতেই হচ্ছে যে প্রতি মুহূর্তেই একেবারে বৈরী আইনের বেড়াজালে পিষ্ট বিপন্ন হচ্ছে সাধারণ মানুষের কণ্ঠস্বর, এবং সেখানে আপনি যদি প্রতি মুহূর্তে সেই দূষিত আইনের দূষিত প্রয়োগে বিপন্ন বিধ্বস্ত হয়ে থাকেন, তাহলে আপনার কথা বলবার জন্যই রয়েছে ব্রিট রবিন এক্সপ্লেইনের এই প্ল্যাটফর্ম। আপনার সত্য প্রতিষ্ঠিত করতে, ন্যায় বিচার পাওয়ার সেই অধিকার নিশ্চিত করতে ব্রিট রবিন এক্সপ্লেইন কাজ করবে। তাই আপনার পাশে প্রতি মুহূর্তে ব্রিট রবিন এক্সপ্লেইন রয়েছে, এবং আপনি যদি সেই অধিকার নিশ্চিত করতে চান, আপনি সত্য বলতে চান, আপনার কণ্ঠস্বরকে ফিরে পেতে চান, তাহলে আজই যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, অথবা ইমেল করতে পারেন। সবাই ভালো থাকবেন।